শুনতে পাচ্ছিস? দেখো তো দেখা যাচ্ছে কিনা। স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে তো অনেকজনের এক্সাম ছিল। এক্সাম কার কার ছিল? এক্সাম ছিল, ক্লাস করছিস, এরকম কেউ আছিস? আজকে মাদ্রাসার এক্সাম ছিল, ক্লাস করছিস? অনেকেই আসতে পারেনি এখনো। নিবেদিতা, ওকে। এক্সাম কেমন হয়েছে নিবেদিতার? এক্সাম কেমন হয়েছে রে? কি সাবজেক্ট? আচ্ছা, প্রশ্ন কেমন এসেছিল? হুম, আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের সামনে কি কি এক্সাম রয়েছে। আমাদের সামনে এখন ফুড এসআই এবং ক্লার্কশিপ। তো আমরা হিস্ট্রি শুরু করেছিলাম। তো রিসেন্ট সামনের এক্সামের জন্য তোমাদের ভাবলাম যে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট টপিকগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে, এমসিকিউ তোমরা আজকে করো। এবং তোমাদেরকে যেটা বলে দেব যে কি কি টপিক তোমরা পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তো প্রথমেই আমরা বলে রাখি যে অ্যাওয়ার্ড মানে পুরস্কার ও সম্মান দেখবে কি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি ইউজ করো, মানে কোন ম্যাগাজিন ইউজ করো তোমরা, কি পড়ো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, বলো। কিছু পড়ো না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য? হুম, দীপেন্দু স্যার জানুয়ারি আর ডিসেম্বর লেখানো আছে। আচ্ছা, তো তোমাদের একটা কথা আমি বলবো যে দেখবে ইয়ার বুক একটা আছে, অ্যাচিভার্সে ইয়ার বুক। ইয়ার বুক, ইয়ার বুক 2024 ম্যাগাজিন অ্যাচিভার্স বাংলায়। অ্যাচিভার্স ম্যাগাজিন আছে, দেখেছো? অ্যাচিভার্সে বাংলায় ম্যাগাজিন যেটা আছে, প্রত্যেক মাসে মাসে বেরোয়, সেটা একটা ইয়ারলি একটা বেরোয়। তো এই ইয়ার বুক 2024টা প্রত্যেকেই কিনে নেবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইয়ার বুক 2024টা প্রত্যেকেই কিনে নেবে। তো ওটা হাতে কাছে থাকলে আমাদের 23 থেকে মানে এই বছরে মোটামুটি 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে যা যা এক্সাম আছে, বিশেষ করে পুলিশের থেকে শুরু করে সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, ফুড এসআই, পিএসসি, মিসলেনিয়াস, হ্যাঁ, তোমরা তো প্রত্যেকটা পরীক্ষায় বসতো, তো এই ইয়ার বুকটা, হ্যাঁ, অ্যাচিভার বাংলায় লেখা থাকবে, দেখবে অ্যাচিভার, ঠিক আছে? অ্যাচিভার্স ম্যাগাজিনটা, অ্যাচিভার্স ম্যাগাজিনটা তোমরা কিনে নেবে, ঠিক আছে? ইয়ারবুক যেটা আছে 2024, ইয়ারবুক 2024 এটা কিনে নিও, তাহলে এখান থেকে তোমরা সব পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো এটা এরপর আমরা টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ আলোচনা করে দেবো। প্লাস দীপেন্দু স্যার যখন করাচ্ছে তখন উনিও করিয়ে দেবেন, এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোও করিয়ে দেবো। দেখো, মেন যে জিনিস হচ্ছে পুরস্কার ও সম্মান, দেখবে একদম টপিক ওয়াইজ করাই আছে বইটাতে। পুরস্কার ও সম্মান, খেলাধুলা, তারপরে দেখবে নিয়োগ, মানে জাতীয় নিয়োগ, আন্তর্জাতিক নিয়োগ, মানে কে কোন পদে আহ, আহ, তোমার কে কোন পদে নিয়োগ হচ্ছে, কত তারিখে নিয়োগ হচ্ছে, হ্যাঁ, আগে কোন পদে ছিল, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখবে তোমাদের ওই বইটাতে আছে। হ্যাঁ, এছাড়াও কি আছে, বিভিন্ন ধরনের প্রতিরক্ষা, সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? এই সমস্ত কিছুই কিন্তু ওই বইটাতে পেয়ে যাবে। আমরা এক এক করে সমস্ত কিছু বলবো, কিন্তু হাতের কাছে বইটা রেখে দিও। স্যার যখন স্যার করাবে, আমি মানছি স্যার করাবে, কিন্তু 2023 সালে গোটা বছরের
যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু হাতের কাছে অবশ্যই তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, তো আজকে মোট 50টা মতন এমসিকিউ কোশ্চেন, আজকে 50টা মতো এমসিকিউ কোশ্চেন তোমরা তোমাদেরকে আজকে প্র্যাকটিস করে দেবো, খুব ইম্পর্টেন্ট। ইতিহাসে তোমাদের কত দূর পর্যন্ত হয়েছিল? ইতিহাসে কত দূর পর্যন্ত হয়েছিল? নন্দবংশ অব্দি হয়েছিল, বেশ ঠিক আছে, অসুবিধা নেই। আজকে দেখো এমসিকিউ গুলা দেখো, তোমরা অ্যান্সার দিতে পারছো কিনা দেখো। দেখো এরকম ধরনের প্রশ্ন পড়লে কিন্তু অ্যান্সার দিতে পারছো কিনা সেটা দেখো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা প্রয়োজন আছে। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এমসিকিউ মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলাই পারছো না। তো এটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। চলো আজকে প্রথম প্রশ্ন, 2023 আইসিসি মহিলা টি-20, আইসিসি মহিলা টি-20, আইসিসি মহিলা টি-20 অনূর্ধ্ব মানে আন্ডার 19 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? কোন দেশ জয়লাভ করলো আইসিসি মহিলা টি-20 অনূর্ধ্ব মানে আন্ডার 19 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো? ভারত, অপশন এ ভারত, অপশন বি ইংল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন এ ভারত। এটা আমাদের ভারতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা 2023 সালে আইসিসি মহিলা যে বিশ্বকাপ অনুষ্ঠিত হলো সেই বিশ্বকাপে ভারত জয়লাভ করেছে। ঠিক আছে, ভারত জয়লাভ করেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, এবছর এটা অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। তাহলে এই যে আন্ডার 19, এটা মনে রাখবে আন্ডার 19, কিন্তু এটা আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপ মহিলাদের, এটা অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। এবছর এটা প্রথম আন্ডার 19 টি-20 ওয়ার্ল্ড কাপ, এবছরে প্রথম কিন্তু, ঠিক আছে, আন্ডার 19-এ প্রথম। তার আন্ডার ওপরে মানে 19-এর ওপরে যে এক্সাম মানে এগুলো হয়েছে টি-20 গুলো হয়েছে মহিলাদের, সেটা অনেক আগেই হয়েছে, কিন্তু আন্ডার 19 এটা প্রথম সংস্করণ। 2025 আইসিসি আন্ডার 19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে এবছর, অর্থাৎ 2023 সালের কথা বলছি। 2023 সালে আন্ডার 19 টি-20 মহিলাদের আন্ডার 19 টি-20 যে ওয়ার্ল্ড কাপ হলো সেটা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে, এবং 2025-এ এটা হবে কোথায়? মালয়েশিয়া ও থাইল্যান্ড। ঠিক আছে, মালয়েশিয়া ও থাইল্যান্ডে এটা 2025-এ অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, 2023 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো? বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড না অস্ট্রেলিয়া? এটাও খুব ভালো প্রশ্ন। 2023-এর FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো? মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো? মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করলো? বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড না অস্ট্রেলিয়া? এই তুহিন কি করে অ্যান্সার দিচ্ছিস, জেনে শুনে না না জেনে শুনে? দেখো কোন দেশ জয়লাভ করলো হকি ওয়ার্ল্ড কাপ, দেখে নাও অপশন। অপশন বি জার্মানি, সঠিক অ্যান্সার হবে অপশন বি জার্মানি। জার্মানি এবছরে হকি ওয়ার্ল্ড কাপে, জার্মানি হকি ওয়ার্ল্ড কাপে কিন্তু এবছর জয়লাভ করেছে। ঠিক আছে, হকি ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছে। ঠিক আছে, প্রতিপক্ষ কে ছিল? বেলজিয়াম ছিল, মনে রাখবে প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। সঠিক, এখানে বেলজিয়াম হবে প্রতিপক্ষ এবং জয়লাভ করেছে কে? জার্মানি। পরের প্রশ্ন, 2018 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল বেলজিয়াম। 2018-তে বেলজিয়াম জয়লাভ করেছিল, এটা মনে রাখবে। এটা অনুষ্ঠিত হয়েছিল কলিঙ্গ স্টেডিয়ামে। 2025 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড ও বেলজিয়ামে। 2025-এ যেটা হকি ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেটা অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড ও বেলজিয়ামে। ওকে, চলো 2023 অস্ট্রেলিয়ান ওপেন 2023 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলসে কে জয়লাভ করেছে? অস্ট্রেলিয়ান ওপেন একটা টেনিস, এটা একটা টেনিস খেলা, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলা। ঠিক আছে, তো এই সিঙ্গেলসে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলসে মানে মেন সিঙ্গেল বিভাগে কে জয়লাভ করলো? নোভাক জোকোভিচ, স্টেফানোস সিটসিপাস, রাফায়েল নাদাল না কারেন খাচানভ?
2023 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে সিঙ্গেলসে কে জয়লাভ করলো? সঠিক অ্যান্সার হচ্ছে নোভাক জকোভিচ। সঠিক অ্যান্সার হবে নোভাক জকোভিচ। সঠিক অ্যান্সার দেখো নোভাক জকোভিচ। পরের প্রশ্ন, ইনি মনে রাখবে সার্বিয়া। নোভাক জকোভিচ কোন দেশ থেকে বিলংস করে? এটাও অনেক পরীক্ষায় জানতে চায়, অনেক পরীক্ষায় জেনেছে। নোভাক জকোভিচ যে অস্ট্রেলিয়ান ওপেনসে জয়লাভ করলো, তিনি একজন টেনিস খেলোয়াড় এবং ইনি সার্বিয়া। কোথা থেকে, কোন দেশ? সার্বিয়া থেকে বিলংস করছে। মোট 10 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেছে ইনি, মোট 10 বার। এটা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন 2023 নিয়ে মোট 10 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেছে নোভাক জকোভিচ। ইনি হচ্ছেন সার্বিয়া সার্বিয়া দেশে বাড়ি। মোট গ্র্যান্ড স্লামের এর মানে সংখ্যা হচ্ছে 22টি। এরকম অস্ট্রেলিয়ান ওপেন থেকে শুরু করে উইম্বলডন থেকে শুরু করে মানে সমস্ত নিয়ে তার গ্র্যান্ড স্লামের সংখ্যা হচ্ছে 22টি। আজ পর্যন্ত 2023 সাল পর্যন্ত হচ্ছে 22টি এবং মোট 10 বার অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেছে, মোট 10 বার। ঠিক আছে, পরের প্রশ্ন, 2023 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জয়লাভ করে? মহিলা একক বিভাগে কে জয়লাভ করে অস্ট্রেলিয়ান ওপেনসে? মহিলা সিঙ্গেলসে কে জয়লাভ করে? আমরা তোমার পুরুষ সিঙ্গেলসে দেখলাম, মেন সিঙ্গেলসে দেখলাম নোভাক জকোভিচ সার্বিয়া থেকে, এবং মহিলা সিঙ্গেলস থেকে এলোনা রাইবাকিনা, আরিনা সাবালেঙ্কা, নাওমি ওসাকা না অ্যাশলে বার্টি কে মহিলা সিঙ্গেলসে জয়লাভ করে? বলো, এই বলে মহিলা সিঙ্গেলসে কে জয়লাভ করে? 2023 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলসে কে জয়লাভ করেন? সঠিক অ্যান্সার হবে দেখো অপশন বি, অ্যারিনা সাবালেঙ্কা। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যারিনা সাবালেঙ্কা। সঠিক অ্যান্সার দেখো অ্যারিনা সাবালেঙ্কা। পরে, ইনি অ্যারিনা সাবালেঙ্কা কোন দেশ থেকে এসছেন? অ্যারিনা সাবালেঙ্কা কোন দেশ থেকে এসছেন? বেলারুস থেকে তিনি বিলংস করছে। বেলারুশের টেনিস খেলোয়াড় অ্যারিনা সাবালেঙ্কা। এটা অনেক সময় জানতে চায় এগুলো, কিন্তু প্রত্যেকটা টেনিস খেলোয়াড়ের কোথায় বাড়ি। রাফায়েল নাদাল বেলারুস, তোমার অ্যারিনা সাবালেঙ্কা বেলারুস, নোভাক জকোভিচ সার্বিয়া। ঠিক আছে, এই প্রত্যেকটা টেনিস খেলোয়াড়ের কিন্তু বাড়িগুলো জেনে রাখতে হবে কোন দেশে বাড়ি। পরের দেখো 15th, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ব্রিক্স সম্মেলন 15th ব্রিক্স সামিট 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো? এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের দেখবে কোনো না কোনো এক্সামে তোমরা পেয়েই যাবে। 15তম ব্রিক্স সামিট 2023-এ যে 15তম ব্রিক্স সামিট অনুষ্ঠিত হলো সেটা কোন দেশে? দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ফ্রান্স না ব্রাজিল? 15তম ব্রিক্স সম্মেলন 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো? 15তম ব্রিক্স সম্মেলন 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার দেখো অপশন এ, ভেরি গুড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, দক্ষিণ আফ্রিকা। আচ্ছা বলো তো G20 কোন দেশে? এবছরের যে G20 গ্রুপ অফ 20 কান্ট্রিজ, G20 এটা অনুষ্ঠিত হলো কোথায়? এটা খুব ভালো কোশ্চেন, বাহ, ভেরি গুড শুভম, রাহুল, ভেরি গুড। ইন্ডিয়াতে G20 হয়েছে, ইন্ডিয়াতে। এটা মনে রাখবে, G20 হয়েছে কোথায়, কোন দেশে অনুষ্ঠিত হলে? 2023-এ, কিন্তু এই বছর বলতে 2023-এর কথা বলছি, ইন্ডিয়াতে। এবং তোমার ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছে 2023, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কততম? এটা অনেক সময় মনে রাখতে হয়, কততম এবছর, অর্থাৎ 2023 সালে যে ব্রিক্স সামিট অনুষ্ঠিত হলো সেটা কততম? সেটা হচ্ছে 15তম ব্রিক্স সামিট। ওকে, পরে দেখো দক্ষিণ আফ্রিকার ডারবানে এটা অনুষ্ঠিত হলো। 14 ব্রিক্স সামিট 2022 অনুষ্ঠিত হয়েছিল চীনে। তাহলে 14তম যে ব্রিক্স সামিট সেটা অনুষ্ঠিত হয়েছিল চীনে। 13তম যে ব্রিক্স সামিট সেটা অনুষ্ঠিত হয়েছিল ভারতে 2021 সালে। এই ব্রিক্স শব্দটার মধ্যে আমাদের BRICS 5টা দেশের নাম আছে। এই 5টা দেশ প্রতিনিধিত্ব করে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এই
5টা দেশ কিন্তু এখান থেকে প্রতিনিধিত্ব করে ব্রিক্স সম্মেলনে। ফার্স্ট ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে রাশিয়ায়। ফার্স্ট ব্রিক্স সামিট, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছিল 2009 সালের রাশিয়াতে। ফার্স্ট ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয় 2009 সালের রাশিয়াতে। এটা 15তম ব্রিক্স সামিট 2023-এ অনুষ্ঠিত হয়ে গেল। ওকে, চলো 2022 সেরা বাঙালির, 2022-এর কথা বলছি, সেরা বাঙালির সম্মান পেলেন কে? অনির্বাণ ভট্টাচার্য, শাশ্বত চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি। 2022 সেরা বাঙালির সম্মান কে পেলেন? 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 দেখে নেবো। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ অনির্বাণ ভট্টাচার্য। অপশন এ অনির্বাণ ভট্টাচার্য। 2022-এ সেরা বাঙালির সম্মান পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। পরে লুইজ লুইজ ইনাসিও লুইজ ইনাসিও লুনা দা সিলভা কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? এটা তো অ্যান্সার করে দেওয়া হয়েছে। লুইজ ইনাসিও ইনাসিও লুলা দা সিলভা, এটাকে লুইজ লুলা দা সিলভা বলা হয়। এনাকে লুইজ লুলা দা সিলভা কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন? কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন সি ব্রাজিল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ব্রাজিল। পরের, কোন রাজ্যে পুরুষ হকি দল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা, কোন রাজ্যের পুরুষ হকি দল খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 ইউনিভার্স U18 টাইটেলসে জয়লাভ করলো? কোন রাজ্যে পুরুষ হকি দল খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 আন্ডার 18 U18 মানে হচ্ছে আন্ডার 18 টাইটেল বিভাগে জয়লাভ করলো? খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্যের হকি দল? উড়িষ্যা, হরিয়ানা, মধ্যপ্রদেশ না তামিলনাড়ু? উড়িষ্যা, হরিয়ানা, মধ্যপ্রদেশ না তামিলনাড়ু? এখানটা দেখবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 U18 টাইটেলে জয়লাভ করলো কে? সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমসে হকি দল জয়লাভ করেছে। কোন রাজ্যের মহিলা হকি দল খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 আন্ডার 18 টাইটেলে জয়লাভ করলো? কোন রাজ্যের মহিলা হকি দল? আমরা পুরুষ হকি দল পেয়েছিলাম মধ্যপ্রদেশ, এখানে কোন রাজ্যের মহিলা হকি দল আন্ডার 18 টাইটেলে জয়লাভ করেছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমসে? খেলো ইন্ডিয়া ইউথ গেমসে আন্ডার 18 জয়লাভ করেছিল? আমরা দেখব হরিয়ানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে হরিয়ানা মহিলাদের ফিমেল, আর মধ্যপ্রদেশে মেল পুরুষ হকি দল। ওকে, পরের প্রশ্ন, কোন রাজ্য সরকার 8ম শ্রেণীর পাঠ্যক্রমে ভারতের প্রথম মুসলিম শিক্ষক ফতিমা শেখের অবদান বিষয়ে পাঠ চালু করলো? কোন রাজ্যে প্রথম 8ম শ্রেণীর পাঠ্যক্রমে ভারতের প্রথম নারী মুসলিম শিক্ষক ফতিমা শেখের অবদান বিষয়ে, ফতিমা শেখ মুসলিম সমাজের জাগরণে নারী শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুদূর অতীতে ফতিমা শেখ, সেটা কোন দেশের 8ম শ্রেণীর পাঠ্যক্রমে সংযোজিত হয়েছে? এই বিষয়টা কোন দেশের 8ম শ্রেণীর পাঠ্যক্রমে ফতিমা শেখের প্রথম নারী শিক্ষক হিসাবে তিনি যে অবদান রেখেছেন সেটা কোন রাজ্যের 8ম শ্রেণীর পাঠ্যক্রমে এটা সংযোজিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি কোন দেশ ইউরো কি বলতো? ইউরো হচ্ছে একটা মুদ্রা, তাই না? ইউরোকে তার মুদ্রা হিসাবে গ্রহণ করেছে সম্প্রতি কোন দেশ? অন্ধ্রপ্রদেশ। ফাতিমা শেখ অন্ধ্রপ্রদেশ। বলো, সম্প্রতি কোন দেশ ইউরোকে তার মুদ্রা হিসাবে গ্রহণ করেছে? রিসেন্ট একটা দেশ, ইউরো কিন্তু মুদ্রা ছিল না,
তো এখন সেই দেশ ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করেছে। ক্রোয়েশিয়া, আর্মেনিয়া, বেলারুশ না ডেনমার্ক? ক্রোয়েশিয়া, আর্মেনিয়া, বেলারুশ না ডেনমার্ক? সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্রোয়েশিয়া। সঠিক অ্যান্সার অপশন এ ক্রোয়েশিয়া। দেখো, ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণ করলো। এর ফলে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের 20তম সদস্য রাষ্ট্রে পরিণত হলো। ক্রোয়েশিয়া ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করার ফলে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের 20তম সদস্য রাষ্ট্রে পরিণত হলো। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, জাগ্রেব রাজধানী। রাষ্ট্রপতি জোরান মিলানোভিচ। জোরান মিলানোভিচ। ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নাম হচ্ছে জোরান মিলানোভিচ এবং ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ইউরোপীয় ইউনিয়নের 20তম সদস্য রাষ্ট্র পদে ক্রোয়েশিয়াকে সংযুক্ত করা হলো। এটাও প্রশ্ন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের 20তম রাষ্ট্র হিসাবে, ইউরোপীয় ইউনিয়নের 20তম সদস্য রাষ্ট্র হিসাবে কোন দেশ অন্তর্ভুক্ত হলো? সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। পরের প্রশ্ন, নির্বাচন কমিশনার মৈথিলি ঠাকুরকে কোন রাজ্যের আইকন হিসাবে নিযুক্ত করলেন? মৈথিলি ঠাকুর নামটা শুনে অনেকেই অ্যান্সার দিয়ে দিতে পারবে। নির্বাচন কমিশনার মৈথিলি ঠাকুরকে, মৈথিলি ঠাকুর নাম শুনেছো? ইউটিউবে মৈথিলি ঠাকুর সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। একজন বাচ্চা মেয়ে, দেখেছো কত সুন্দর গান গায়? মৈথিলি ঠাকুরকে দেখেছো? কে কে দেখেছো মৈথিলি ঠাকুরকে? দেখোনি? একদম পাতলা করে মেয়েটা, দেখোনি? ইউটিউবে দেখবে সার্চ করে, মৈথিলি ঠাকুর খুব সুন্দর গান গায়, খুব সুন্দর। তো এই মৈথিলি ঠাকুরকে, হ্যাঁ, নির্বাচন কমিশনার, ভারতের নির্বাচন কমিশনার মৈথিলি ঠাকুরকে কোন রাজ্যের আইকন হিসাবে নিযুক্ত করেছেন? কোন রাজ্যের আইকন হিসাবে? মৈথিলি ঠাকুর একটা বাচ্চা মেয়ে, ওই 18-19 বছর হয়তো বয়স হবে। সে মানে এতটাই পপুলার হয়ে গেছে শাস্ত্রীয় সঙ্গীতে এতটাই পপুলার হয়ে গেছে যে ওকে নির্বাচন কমিশন একটা, ঠিক আছে, ইউটিউবে দিয়ে দেবো, পিডিএফ দিচ্ছি না, ইউটিউবে দিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে রিভাইজ করে নেবে পরে, ঠিক আছে? ইউটিউব দেখে দেখে রিভাইজ করে নেবে। তো মৈথিলি ঠাকুরকে কোন রাজ্যের আইকন হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার কি হতে পারে? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ না তামিলনাড়ু? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ না তামিলনাড়ু? সঠিক অ্যান্সার হবে বিহার। সঠিক অ্যান্সার হবে বিহার। মৈথিলি ঠাকুর, বিহার। পরের প্রশ্ন, ভারত তার প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প কোথায় স্থাপন করবে? ভারত তার প্রথম বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন উৎপন্ন করছে কোন রাজ্যে বা কোন রাজ্যের কোন জায়গায়? লখনৌ, নয়ডা, চেন্নাই না পুনে? লখনৌ, নয়ডা, চেন্নাই না পুনে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি পুনে। মহারাষ্ট্রের পুনে। মহারাষ্ট্রের পুনেতে প্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন প্রকল্প গড়ে উঠছে। ওয়েস্ট টু হাইড্রোজেন, বজ্র পদার্থ থেকে হাইড্রোজেন তৈরির প্রকল্প গড়ে উঠছে পুনেতে। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন প্রথম মহিলা সেনা হলেন কে? বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, সর্বোচ্চ স্থানে রয়েছে সিয়াচেন। তো এই সিয়াচেনে মোতায়েন প্রথম মহিলা সেনা কে? অভিলাষা বারাক, ল্যান্স নায়ক মঞ্জু, সীমা রাও, ক্যাপ্টেন শিবা চৌহান। প্রথম মহিলা সেনা, এটা খুব হাইলাইট হয়েছিল, দেখবে মহিলা হিসাবে প্রথম কোন মহিলা? ভারতের যে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন, লাদাখ সিয়াচেন যেখানে রয়েছে, সেই সিয়াচেনে কোন মহিলা সেনাকে নিযুক্ত করা হলো? অভিলাষা বারাক, ল্যান্স নায়েক মঞ্জু, সীমা রাও, ক্যাপ্টেন শিবা চৌহান? সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্যাপ্টেন শিবা চৌহান। ক্যাপ্টেন শিবা চৌহান হচ্ছে এমন একজন আর্মি ম্যান, মহিলা, তিনি সর্বোচ্চ যে যুদ্ধক্ষেত্র রয়েছে ভারতের সিয়াচেন, সেখানে কিন্তু নিযুক্ত হলেন। প্রবাসী ভারতীয় দিবসের 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? প্রবাসী ভারতীয় দিবসের 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? প্রবাসী ভারতীয় দিবসের 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাঙ্গালোর, কর্ণাটকের ব্যাঙ্গালোরে, তামিলনাড়ুর চেন্নাই, রাজস্থানে জয়পুর না মধ্যপ্রদেশের ইন্দোরে? প্রবাসী ভারতীয় দিবসের 17তম সংস্করণ
প্রবাসী ভারতীয় দিবসের 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার দেখবো আমরা ইন্দোর, মধ্যপ্রদেশে ইন্দোরে। মধ্যপ্রদেশের ইন্দোরে কি হলো না 17তম প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে। আমরা একবার দেখে নেব 17তম প্রবাসী ভারতীয় দিবসের থিম হলো ডিয়াসপোরা রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। প্রতি বছর 9ই জানুয়ারি তারিখে, মনে রাখবেন 9 তারিখে, জানুয়ারি মাসের 9 তারিখে, প্রত্যেক বছর জানুয়ারি মাসের 9 তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথা স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তাহলে প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয়? 9th জানুয়ারি। 9th জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9th জানুয়ারিতে। কি উদ্দেশ্যে না অনেক অনাবাসী ভারতীয়, অর্থাৎ যারা প্রবাসী ভারতীয় বলতে কি বোঝায় বলতো? যারা কি করছে, ভারতে বাস করছে না, ভারতে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা বিদেশে থাকে, তারা হচ্ছে প্রবাসী ভারতীয়। ঠিক আছে, এরকম অনেক প্রবাসী ভারতীয় আছে যারা ভারতের উন্নয়নে কিন্তু মানে যথার্থ বা যথেষ্ট অবদান রেখেছেন। তাদের কথা স্মরণ করতেই এই 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এই 9ই জানুয়ারি একটা খুব গুরুত্বপূর্ণ দিবস। কেন 9ই জানুয়ারিকে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হচ্ছে তার পিছনে একটা কিন্তু ঘটনা আছে না। তার কারণ হচ্ছে 1915 সালে, মনে রাখবে 1915 সালের 9ই জানুয়ারিতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। তোমরা জানো দক্ষিণ আফ্রিকায় বাস করতেন, মানে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য প্রবলেম সলভ করার জন্য তিনি গিয়েছিলেন। তো সেখানে 9ই জানুয়ারি সেখান থেকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটাকেই স্মরণ করে রাখার জন্য প্রতি বছর 9ই জানুয়ারি এই তারিখটাকে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার দিনটিকে। ওকে, বোঝা গেল সবার? পরের প্রশ্ন, এশিয়ার প্রথম কোন দেশে হাইড্রোজেন চালিত ট্রেন চালু হলো? এশিয়ার প্রথম কোন দেশে হাইড্রোজেন চালিত ট্রেন চালু করলো? কোন দেশ? জাপান, চীন, ভারত না মালয়েশিয়া? হাইড্রোজেন চালিত ট্রেন চালু হলো এশিয়া মহাদেশের প্রথম কোন দেশে? জাপান, চীন, ভারত না মালয়েশিয়া? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন। চীন হবে সঠিক অ্যান্সার। হাইড্রোজেন চালিত ট্রেন চালু করলো এশিয়ার প্রথম দেশ হিসাবে চীন। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম কি? ক্রুজ মানে হচ্ছে এখানে জাহাজ, একটা নদী ক্রুজ বিখ্যাত। দীর্ঘতম নদী ক্রুজ মানে নদীতে চলে এরকম দীর্ঘতম নদী ক্রুজ বিশ্বের বলতে পারো এটা। তার নাম কি? গঙ্গা বিলাসিনী, গঙ্গা ক্রুজ, বাহিনী শর্মা। বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম কি? বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের নাম হচ্ছে অপশন এ, গঙ্গা বিলাস। পরের প্রশ্ন, মোহাম্মদ ইরফান আলী যিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপক, ইনি কোন দেশের রাষ্ট্রপতি? মোহাম্মদ ইরফান আলী যিনি প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রাপক, প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছিলেন, ইনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ইসরায়েল, গুয়ানা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরশাহী? বলো কোন দেশের? মোহাম্মদ ইরফান আলী কোন দেশের রাষ্ট্রপতি? মোহাম্মদ ইরফান আলী আমরা দেখে নেব গুয়ানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুয়ানার মোহাম্মদ ইরফান আলী প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছিলেন, ইনি গুয়ানার রাষ্ট্রপতি। আসামের সর্বোচ্চ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আসামের সর্বোচ্চ বেসামরিক সম্মান আসাম বৈভব। সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে আসাম বৈভব। সম্মানে সম্মানিত হলেন কে? রতন টাটা, ডক্টর তপন সাইকিয়া, কৃষ্ণ রায়, নয়নমণি সাইকিয়া? দেখব রতন টাটাও কিন্তু পেয়েছিল আসাম বৈভব, কিন্তু এবছরে নয়, 2023 সালে কিন্তু রতন টাটা নয়, এবছরে পেলেন ডক্টর তপন সাইকিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর তপন সাইকিয়া। ঠিক আছে, ডক্টর তপন সাইকিয়া অসম বৈভব অর্থাৎ অসমের সর্বোচ্চ পুরস্কার, বেসামরিক
বেসামরিক সর্বোচ্চ পুরস্কার অসম বৈভব পুরস্কার পেলেন। পরের প্রশ্ন, ভারতের 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত? এটাও দারুণ প্রশ্ন। 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, যুব উৎসব বলা হয় এটাকে, ন্যাশনাল জাতীয় যুব উৎসব, এটাকে বাংলায় বলা হচ্ছে জাতীয় যুব উৎসব। জাতীয় যুব উৎসব পালিত হলো কোন রাজ্যে? 26তম জাতীয় যুব উৎসব পালিত হলো কোন রাজ্যে? 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি কর্ণাটক। ভেরি গুড, অপশন সি কর্ণাটক। ভারতের 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল কর্ণাটক রাজ্যে পালিত হলো। ভারতের কোন শহরে প্রথমবারের মতো ফর্মুলা ওয়ার্ল্ড ই চ্যাম্পিয়নশিপ রেস অনুষ্ঠিত হবে? ভারতের কোন শহরে প্রথমবারের মতো ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়নশিপ, ফর্মুলা ওয়ান তোমরা জানো, ফর্মুলা কি বলতো? ফর্মুলা ওয়ান কি কি খেলা এটা? ফর্মুলা এটা কি খেলা? রেসিং, তাই না? রেসিং, ভেরি গুড, রেসিং। তো এই ফর্মুলা ওয়ার্ল্ড মানে ফর্মুলা ওয়ান ই চ্যাম্পিয়নশিপ, ফর্মুলা ওয়ান হবে, এটা ওয়ার্ল্ড নয়, ফর্মুলা ওয়ান, ঠিক আছে? ফর্মুলা ওয়ান ই চ্যাম্পিয়নশিপ রেস অনুষ্ঠিত হবে কোন শহরে? ভারতের কোন শহরে প্রথম ফার্স্ট টাইম ভারতে অনুষ্ঠিত হচ্ছে, সেটা কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার অপশন বি হায়দ্রাবাদ। ভারতের ৭৯তম গ্র্যান্ড মাস্টার কে? ৭৯তম গ্র্যান্ড মাস্টার, ভারতের ৭৯তম গ্র্যান্ড মাস্টার প্রচ্ছেদ গুপ্তা, প্রাণেশ এ, কৌস্তব চৌধুরী, প্রাণময় সামন্ত। ৭৯তম গ্র্যান্ড মাস্টার কে? ৭৯তম গ্র্যান্ড মাস্টার, সঠিক অ্যান্সার হবে প্রাণেশ এ। ৭৯তম হচ্ছে প্রাণেশ এ, ৭৯তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে প্রাণেশ এ। ৭৯তম গ্র্যান্ড মাস্টার হচ্ছেন প্রাণেশ এ। গ্র্যান্ড মাস্টার, আচ্ছা বলো তো, এই যে গ্র্যান্ড মাস্টার এটা কোন খেলার সাথে যুক্ত? বলতে পারবে কেউ? প্রাণেশ এম, এম, এটা প্রাণেশ এম হবে, হ্যাঁ, এ নয়, প্রাণেশ এম ৭৯তম গ্র্যান্ড মাস্টার হলেন আমাদের প্রাণেশ এম। তো এটা কোন খেলার সাথে যুক্ত বলো? কোন খেলার সাথে যুক্ত কে বলতে পারবে? চেস, দাবা। গ্র্যান্ড মাস্টার কোন খেলার সাথে যুক্ত? দাবা, চেস বা দাবা। আচ্ছা বলো তো, এটা ৭৯তম হচ্ছে, 79th হচ্ছে প্রাণেশ এম, 18th কে? 18th গ্র্যান্ড মাস্টার কে? 18th বলতে পারবে কেউ? 18th কে? সেভেন্টি এইট কে? এই তিনটে মনে রাখবে, 78 লিখে রাখো। কৌস্তব চ্যাটার্জি, চৌধুরী নয় কিন্তু, কৌস্তব চ্যাটার্জি। কৌস্তব চ্যাটার্জি হচ্ছে ৭৮তম গ্র্যান্ড মাস্টার, ৭৯তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে প্রাণেশ এম, এবং ৮০তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে ভিঘ্নেশ এন আর। ভিঘ্নেশ, ভিআইজি এন ই এস এইচ, ভিঘ্নেশ এন আর। ভিঘ্নেশ এন আর হচ্ছে ৮০তম গ্র্যান্ড মাস্টার। ৭৮তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে কৌস্তব চ্যাটার্জি, ৭৯তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে প্রাণেশ এম, এবং ৮০তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে ভিঘ্নেশ এন আর। বোঝা গেছে সবার? অল ক্লিয়ার? হ্যাঁ, চলো পরের প্রশ্ন। কোন রাজ্যে বিশ্বের প্রথম
পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করা হলো? কোন রাজ্যে বিশ্বের প্রথম পাম লিফ ম্যানুস্ক্রিপ্ট মিউজিয়ামের উদ্বোধন করা হলো? সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন বি, কেরালা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালা। নেক্সট, 2022 সালে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারে পাবলিক প্ল্যাটফর্ম বিভাগে প্লাটিনাম পুরস্কার পেল কোন রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচি? 2022 সালে ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারের পাবলিক প্ল্যাটফর্মে বিভাগে প্লাটিনাম পুরস্কার পেল, এটা আমাদের রাজ্যই, পশ্চিমবঙ্গ সরকার। সঠিক অ্যান্সার হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। ভারত ও কোন দেশের বিমান বাহিনীর মধ্যে সামরিক মহড়া ভীর গার্জিয়ান 2023 অনুষ্ঠিত হলো? দেখো, এটা একটা যৌথ সামরিক মহড়া বলতে পারো। এটা বিমান বাহিনী অর্থাৎ এয়ার, ভারতের সাথে আরেকটা দেশের এই সামরিক মহড়া মানে হচ্ছে, এটা অনেক পরীক্ষায় পড়ে। এই সামরিক মহড়াগুলোর নাম তোমরা নিশ্চয়ই জানো, দেখে নেবে, তোমরা গুগলে সার্চ করে কি কি নাম আছে, বা দেখবে দিব্যেন্দু স্যারও লিখিয়ে দিতে পারে, আমিও লিখিয়ে দেবো কতগুলো আছে সামরিক মহড়া। যৌথ সামরিক মহড়া মানে এয়ার আছে, বিমান বাহিনীর মধ্যে আছে, নৌবাহিনীর মধ্যে আছে, স্থল বাহিনীদের মধ্যে আছে, এরকম যৌথ মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়, মানে প্র্যাকটিস অনুশীলন হয় আর কি, প্র্যাকটিস। বীর গার্জিয়ান 2023 কোন দেশের সাথে ভারতের একটা যৌথ মহড়া অনুষ্ঠিত হলো? জার্মানি, জাপান, আমেরিকা, রাশিয়া? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জাপান। অপশন বি, জাপান। পরের প্রশ্ন, জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে এটা অনুষ্ঠিত হলো? কোথায় অনুষ্ঠিত হলো? জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে। এটা জাপানেই অনুষ্ঠিত হলো, প্র্যাকটিসটা, বিমান মহড়াটা, সেটা জাপানেই অনুষ্ঠিত হলো, হায়াকুরি বিমান ঘাঁটিতে। পরের প্রশ্ন, সিক্সথ পুরুষদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? ষষ্ঠ পুরুষদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? বলো। হরিয়ানা হিসার জেলাতে, উড়িষ্যার ভুবনেশ্বরে, কর্ণাটকের ব্যাঙ্গালোরে, কোচিন, কেরালার কোচিনে। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ, ষষ্ঠতম জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হবে হিসার, হরিয়ানার হিসার জেলাতে। পরের প্রশ্ন, ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট কি? পঞ্চমতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট কি? র‍্যাবিট, আশা, মোগলি, না অপশন বি এন্ড সি দুটোই, আশা এবং মোগলি? ফিফথ পঞ্চমতম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট কি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি এন্ড সি। আশা এবং মোগলি। দেখো, এখানে ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস স্মার্ট টর্চ আমর কন্টক, কি বললাম? ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস স্মার্ট টর্চ আমর কন্টক। ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট হচ্ছে আশা এবং মুগলি। এটা অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রদেশে। মনে রাখবে কোথায় অনুষ্ঠিত হয়েছে? মধ্যপ্রদেশ। হোস্টেড স্টেট কি? হোস্টেড স্টেট আমরা জানি মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হলো পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ঠিক আছে, মধ্যপ্রদেশ। এরপর দেখো, বলো। ম্যাসকট মানে হচ্ছে একটা চিহ্ন বা সিম্বল, স্মারক। ঠিক আছে, একটা চিহ্ন, প্রতীক বলতে পারো। যে কোনো একটা, যেমন আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ফুটবলের, আমাদের ক্রিকেটের বিশ্বকাপের, এদের একটা করে ম্যাসকট থাকে। ম্যাসকট মানে ওই খেলাটার একটা চিহ্ন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই রাজ্যের বা সেই দেশের একটা গুরুত্বপূর্ণ সিম্বলকে ইউজ করা হয়, সেই দেশের বা সেই রাজ্যের সাথে সংযুক্ত এরকম রিলেটেড একটা চিহ্ন বা স্মারক চিহ্নকে ইউজ করা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে কি না, আশা এবং মুগলি। তো দেখো, হিন্দুস্তান কা দিল ধড়কা দো, দিস ইজ দ্য হার্ট পাউন্ডিং অ্যান্থেম অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022। খেলো ইন্ডিয়া এটা প্রচুর ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আছে এগুলা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 এটা অনুষ্ঠিত হলো মধ্যপ্রদেশে। ঠিক আছে, এবং এইখানে যে একটা
হার্ট পাউন্ডিং অ্যান্থিম ছিল, সেটা হচ্ছে হিন্দুস্তান কা দিল ধড়কা দো। হিন্দুস্তান কা দিল ধড়কা দো একটা সঙ্গীত ছিল এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের। এটা একটা গুরুত্বপূর্ণ সঙ্গীত, ঠিক আছে। এই সঙ্গীত দিয়ে শুরু করা হয়েছিল। দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল, এ সম্পর্কে বিস্তারিত তথ্য, কারণ অনেক পরীক্ষা এসছে এখান থেকে, প্রচুর প্রশ্ন এসছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস দুটো মানে পার্ট আছে, একটা স্কুল লেভেল, একটা ইউনিভার্সিটি লেভেল। যাই হোক, দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে। 2018 সালে এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে ফার্স্ট। এটা ভারতের একটা মানে সরকার পরিচালিত বলতে পারো একটা ইউথ মানে ছাত্র যুবকদের উৎসাহিত করার জন্য, খেলাধুলায় উৎসাহিত করার জন্য এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস ফার্স্ট 2018 সালে এটা মানে চালু করা হয়। ফার্স্ট হয়েছিল, হোস্টেড স্টেট হচ্ছে দিল্লি। তো পদক তালিকায় প্রথম স্থানে ছিল হরিয়ানা, মোট 102টো পদক পেয়েছিল, তার মধ্যে সোনা হচ্ছে 38টা। ওকে, 2019 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। ওকে, মহারাষ্ট্রের পুনেতে এটা দ্বিতীয়বার 2019 সালে অনুষ্ঠিত হলো। পদক তালিকায় প্রথম স্থানে ছিল মহারাষ্ট্র, মোট 228টি পদক পেয়েছিল মহারাষ্ট্র। মোট 200টি পদক, 228টি পদক পেয়েছিল মহারাষ্ট্র, তার মধ্যে সোনা ছিল 85টি। চলে এসো 2020 সালের কথা। 2020 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল আসামের গুয়াহাটিতে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস তৃতীয়তম, অর্থাৎ এটা 18 হচ্ছে ফার্স্ট, তোমার 19-এ মহারাষ্ট্রের হয়েছে সেকেন্ড, থার্ড 2020 এটা অনুষ্ঠিত হয়েছে আসামের গুয়াহাটিতে। পদক তালিকায় প্রথম স্থানে ছিল মহারাষ্ট্র, 256টি পদক পেয়েছিল, তার মধ্যে 78 সোনা। 2021 সালে এটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হরিয়ানার পঞ্চকুলাতে। ভালো করে শোনো, 2021 সালে এটা চতুর্থ সংস্করণ 2021 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হরিয়ানার পঞ্চকুলাতে, কিন্তু সেটা স্থগিত রাখা হয়। কেন স্থগিত রাখাতে হয়? এটা ওই করোনার টাইমে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, সেই কারণে খেলাটি অনুষ্ঠিত হয় 2022 সালের জুন মাসে। 2022 সালের জুন মাসে এটা অনুষ্ঠিত হয়। পদক তালিকায় প্রথম ছিল হরিয়ানা, মোট 137টি পদক পেয়েছিল, তার মধ্যে সোনা হচ্ছে 52টা। ঠিক আছে, তার মধ্যে সোনা হচ্ছে 52টা। ওকে, বেশ। নেক্সট দেখো, 2022-23 রঞ্জি ট্রফি কোন দেশ জয়লাভ করলো? এটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। রঞ্জি ট্রফি আমাদের প্রথম শ্রেণী একটা ক্রিকেট ভারতের। তো রঞ্জি ট্রফি 2022-23 সালে কোন দেশ, কোন কোন রাজ্য বলতে পারো, বা কোন দল এটা পেয়েছে? রঞ্জি ট্রফি পেয়েছে কোন রাজ্য? বাংলা, সৌরাষ্ট্র, কর্ণাটক না মধ্যপ্রদেশ? কোন টিম পেয়েছে? সঠিক অ্যান্সার দেখো, 22-23-এ রঞ্জি ট্রফি পেয়েছে সৌরাষ্ট্র। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সৌরাষ্ট্র। ভেরি গুড, সৌরাষ্ট্র হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথমবার প্রথম ওভারে হ্যাট্রিক করলেন কে? রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারেই হ্যাট্রিক করেছে। প্রথমবার প্রথম ওভারেই হ্যাট্রিক করছে কে? অখিলেশ সাহানি, অর্পিত ভাসাভাদা, দিবেশ পাঠানিয়া, জয়দেব উনাদকাট। প্রথমবার প্রথম ওভারেই হ্যাট্রিকের মানে রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথম দেখতে পেলাম, যেখানে জয়দেব উনাদকাট ইনি প্রথমবারই 3টে উইকেট ইনি নিয়েছেন, হ্যাট্রিক করেছেন প্রথমবার প্রথম ওভারই। দেখো, রঞ্জি ট্রফি প্রথম শ্রেণীর ক্রিকেট একটা টুর্নামেন্ট, আমরা জানি এখান থেকে আমাদের জাতীয় দলের নির্বাচন হয়ে থাকে। ঠিক আছে, তো 2021-22 সালে রঞ্জি ট্রফি বিজেতা হলো মধ্যপ্রদেশ, এবং 2022-23-এ হচ্ছে সৌরাষ্ট্র। 2022-23-এ রঞ্জি ট্রফি 2022-23-এ হচ্ছে সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি ইতিহাসে প্রথমবারই হ্যাট্রিক করেছে জয়দেব উনাদকাট। ওকে, দেখো নেক্সট আমরা এখানটার সম্বন্ধে জানবো যে রঞ্জি ট্রফি প্রথম শ্রেণী ক্রিকেট একটা টুর্নামেন্ট, আমরা জানি ক্রিকেটের সাথে যুক্ত এই ট্রফিটা। এবং 2021 সালে মানে এর আগেরটাতে এই ট্রফি পেয়েছে মধ্যপ্রদেশ, এবছরে পেয়েছে সৌরাষ্ট্র। ওকে, 2022-23-এ সৌরাষ্ট্র, 2021-22-এ পেয়েছে মধ্যপ্রদেশ, মনে রাখবেন। বিসিসিআই এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? বিসিসিআই এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সিলেকশন কমিটির চেয়ারম্যান কে? বিসিসিআই এর সিলেকশন কমিটির চেয়ারম্যান কে? মুক্তা চক্রবর্তী, অজয় জাদেজা, রবি শাস্ত্রী, চেতন শর্মা? এটা অ্যান্সার দেওয়া উচিত প্রত্যেকেরই। শুভম,
প্রত্যেকেরই অ্যান্সার দেওয়া উচিত। বিশ্বরূপ, রাহুল। সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন ডি, চেতন শর্মা। বিসিসিআই সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন চেতন শর্মা। বিসিসিআই সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে তোমার চেতন, সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে চেতন শর্মা। বিসিসিআই সভাপতি কে? বিসিসিআই সভাপতি হচ্ছে রজার বিনি। বিসিসিআই সভাপতি হচ্ছে রজার বিনি। বিসিসিআই সদর দপ্তর মুম্বাই। বিসিসিআই ফাউন্ডেড ইয়ার হচ্ছে 1928 সালে। 1928 সালের ডিসেম্বর মাসে বিসিসিআই ভারত, বলো তো বিসিসিআই ফুল ফর্ম কি? বিসিসিআই ফুল ফর্ম কি? বিসিসিআই বলো। এই রে, এই বিসিসিআই ফুল ফর্ম কি? মুখে বললে। বিসিসিআই ফুল ফর্ম কি রে? বিসিসিআই ফুল ফর্ম কি? बोर्ड ऑफ क्रिकेट काउंसिल ऑफ इंडिया। वेरी गुड। बोर्ड ऑफ क्रिकेट काउंसिल इन इंडिया। बोर्ड ऑफ क्रिकेट काउंसिल इन इंडिया। बोर्ड ऑफ क्रिकेट काउंसिल इन इंडिया এটা আমাদের ভারতের ক্রিকেট খেলার বোর্ড। এটা মুম্বাইয়ের সদর দপ্তর। 1928 সালে এটা এস্টাবলিশ হচ্ছে। রজার বিনি বর্তমান সভাপতি। সিলেকশন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। সিলেকশন কমিটির চেয়ারম্যান হচ্ছে চেতন শর্মা। সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী, তোমার নামটা শুনেছো, কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, সরি রাজ্যপাল ছিলেন? সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? ভেরি গুড। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। কোন রাজ্যের দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হচ্ছে? আমাদের কোন রাজ্য, ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে? কোন রাজ্য প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে? কেরালা, উত্তরাখণ্ড, গোয়া, তামিলনাড়ু। কেরালা, উত্তরাখণ্ড, গোয়া, তামিলনাড়ু। কেরালা, উত্তরাখণ্ড, গোয়া, তামিলনাড়ু কোন রাজ্য দেশের সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কেরালা। সঠিক অ্যান্সার অপশন এ, কেরালা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুলের আইন পেশা কেন্দ্র কর্তৃক উপস্থাপিত গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য কে মনোনীত হলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুলের আইন পেশা কেন্দ্র কর্তৃক উপস্থাপিত গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য কে মনোনীত হলেন? উদয় উমেশ ললিত, তোমরা এই সমস্ত নামগুলো সম্বন্ধে জানো। ডিওয়াই চন্দ্রচূড়, রঞ্জন গগৈ, দীপঙ্কর দত্ত। বলো তো এরা কারা, কিসের সাথে যুক্ত? কোন উদয় উমেশ ললিত, ডিওয়াই চন্দ্রচূড়, এরা কারা বলো তো? রঞ্জন গগৈ, দীপঙ্কর দত্ত, বলতে পারবে কেউ? এরা কারা? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এদের মধ্যে কে এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন? দেখে নেব সঠিক অ্যান্সার, ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান বিচারপতি, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, আমরা যেটা ডিওয়াই চন্দ্রচূড় নামে যেটা পরিচিত, তার পুরো নাম হচ্ছে ধনঞ্জয় ওয়াইফার যশবন্ত চন্দ্রচূড়। ইনি হচ্ছেন 50তম প্রধান বিচারপতি। 50তম প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হরিলাল জৌকি সুন্দাস কানাইয়া। হরিলাল মানে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হচ্ছে হরিলাল জৌকি সুন্দাস কানিয়া। ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, এটা তোমরা অবশ্যই জানো সংবিধান থেকে। ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের দ্বিতীয় দফায় অর্থাৎ অনুচ্ছেদ 124 অনুসারে নিযুক্ত হয়।
আর্টিকেল 124 অনুসারে 124 অনুসারে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। কি হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায়? এখানে ভারতের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রবীণতম হিসাবে, সিনিয়রিটি বেসিসে। ঠিক আছে, যিনি সব থেকে বেশি প্রবীণ অর্থাৎ সব থেকে বেশি বয়স্ক তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2023 হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স থেকে কোশ্চেন দিয়েছে। ভারতের স্থান কততম? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কততম? 85, 84, 83, 82, 82, 83, 84, 85। সঠিক অ্যান্সার দেখে নেবো আমরা। অপশন এ 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85তম। 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? 2022 সালে ভারতের সবথেকে দূষিত শহর, 2022 সালে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি? বারাণসী, গাজিয়াবাদ, দিল্লি, চেন্নাই। সব বলো। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85। নেক্সট কোয়েশ্চেন, 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটা? বারাণসী, গাজিয়াবাদ, দিল্লি না চেন্নাই? এটা পারা উচিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? দিল্লি। সব থেকে দূষিত শহর হচ্ছে দিল্লি, সব থেকে দূষিত শহর হচ্ছে দিল্লি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেল নাটু নাটু গান। এটা কোন ছবির জনপ্রিয় গান? এটা তো অবশ্যই তোমরা জানো। নাটু নাটু গানটা কোন সিনেমার তে রয়েছে? ভেরি গুড। অপশন এ হচ্ছে RRR, গাঙ্গুবাই না বেন্ধু না পনিন সেলভান 1। সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো RRR। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ RRR। পরের প্রশ্ন, নাটু নাটু গানের জন্য আন্তর্জাতিক এই পুরস্কার পেয়েছেন ছবির সঙ্গীত পরিচালক MM কিরাবানি। এই নাটু নাটু গানটার সঙ্গীত পরিচালকের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে এটাও কিন্তু, এই নাটু নাটু গানটা কিন্তু আমাদের অস্কার পুরস্কারও পেয়েছে। এর সঙ্গীত পরিচালক হচ্ছে MM কিরাবানি। এটি প্রথম ভারতীয় গান যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা সঙ্গীতের পুরস্কার পেল। এটা প্রথম ভারতীয় গান যেটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা সঙ্গীত পুরস্কার পেল। মনে রাখবে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড তোমার চলচ্চিত্র জগতের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আর অস্কার পুরস্কার প্রায় সেমই থাকে। মানে এটাতে যেটা দেওয়া হয় একেও অস্কারও তাই দেওয়া হয়। এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। ঠিক আছে, তো নাটু নাটু গানটিতে রামচরণ এবং জুনিয়র NTR কে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। এই ছবি পরিচালকের SS রাজা মৌলি। SS রাজা মৌলি। এই যে তোমার RRR সিনেমাটা, RRR যে সিনেমাটা, এর পরিচালকের নাম কি? এর পরিচালক হচ্ছেন SS রাজা মৌলি। SS রাজা মৌলি। 2023 সালে 75তম সেনা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো কোন শহরে? 2023 সালে যে 75তম, 2024 সালে 76তম, আমাদের 2024 সালে হয়েছে 76তম, আর 2023 সালে 75তম সেনা দিবসের কুচকাওয়াজ কোন দেশ শহরে অনুষ্ঠিত হলো? ভোপাল, পুনে, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ। 75তম সেনা দিবস, আর্মি ডে বলা হয়। বলো আগের অ্যান্সারটা। RRR, RRR বলো। এটা সঠিক অ্যান্সার হবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আমাদের 75তম সেনা দিবসের কুচকাওয়াজ এই শহরে অনুষ্ঠিত হলো। দেখো 15ই জানুয়ারি 2023-এ বেঙ্গালুরু 75তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে 15ই জানুয়ারি। তাহলে আমাদের ভারতের সেনা দিবস, জাতীয় সেনা দিবস পালিত হয় কোন তারিখে? এটা কিন্তু 15ই জানুয়ারি, মনে রাখবে। 15th জানুয়ারি আর্মি ডেজ, সেনা দিবস বলা হয় এটাকে। ঠিক আছে, তো এবারই প্রথম দেশের রাজধানীর বাইরে আয়োজন করা হলো। এর আগে যতবার আয়োজন হয়েছে ততবারই কিন্তু রাজধানী অঞ্চলেই অর্থাৎ দিল্লিতেই আয়োজন হয়েছে। এবারই প্রথম যেটা ব্যাঙ্গালোর আয়োজন করা হলো। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল KM কারিয়াপ্পা, সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল KM কারিয়াপ্পা ব্রিটিশদের কাছ থেকে সেনাবাহিনীর কমান্ড নেওয়ার পরে স্বাধীনতার পর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হয়ে
ওঠার স্মরণে প্রতি বছর 15ই জানুয়ারি সেনা দিবস পালিত হয়। তাহলে সেনা দিবসের সাথে যার নামটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সে হচ্ছে মেজর জেনারেল কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতের স্বাধীনতার পর ব্রিটিশদের মানে ব্রিটিশ বাহিনীর কমান্ডার ছিলেন। সেখান থেকে তিনি ভারতীয় কমান্ডার ইন চিফ পদে কিন্তু উন্নীত হয়েছিলেন। তাহলে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্যই 15ই জানুয়ারিকে জাতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। 15ই জানুয়ারি কোন রাজ্যের সরকার শাহরাস নামে এডুকেশন শাহর দেখো শহর কোন রাজ্য সরকার শহর এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো? রাজস্থান, ত্রিপুরা, গুজরাট না মেঘালয়? শহর এডুকেশন প্রোগ্রাম কোন রাজ্য উপস্থাপন করলো? রাজস্থান, ত্রিপুরা, গুজরাট না মেঘালয়? সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন বি, শহর ত্রিপুরা সরকার এই এডুকেশন প্রোগ্রামটা চালু করলো। পরের প্রশ্ন, সম্প্রতিকে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের ওপর জাদুনামা শিরোনামের বই লিখলেন কে? জাভেদ আখতার, বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের নাম তোমরা শুনেছো। তার উপর জাদুনামা শিরোনামের বই লিখলেন কে? অশোক লাহিড়ী, চেতন ভগত, অরবিন্দ মন্ডলয়, অরুন্ধতী শর্মা? বলো। সঠিক অ্যান্সার আমরা দেখব অরবিন্দ মন্ডলয় জাভেদ আখতারের উপর জাদুনামা বইটা লিখেছেন। জাদুনামা বইটা কোন গীতিকারের উপরে রচনা? না, গীতিকার জাভেদ আখতারের জীবনী নিয়ে জাদুনামা এই বইটা প্রকাশ করলেন অরবিন্দ মন্ডলয়। পরের প্রশ্ন, নাজান এনজান সাক্ষী এর মধ্যে কার আত্মজীবনী? এটি কার আত্মজীবনী? অনিন্দ সিনহা, অবিনাশ দীক্ষিত, কে কে আব্দুল গাফফার, গোপীচন্দ নারাং? আত্মজীবনীটি কার? এই আত্মজীবনীটি হচ্ছে কে কে আব্দুল গাফফার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, কে কে আব্দুল গাফফার। পরের প্রশ্ন, 2022-এ মিস ইউনিভার্সের বিজেতা কে? আর বনি, হরনাথ সান্ধু, অলিভিয়া কুলোপো, জেনি মাই? বলো। 2022-এ মিস ইউনিভার্সের বিজেতা কে হলেন? 2022-এ মিস ইউনিভার্সের বিজেতা কে হলেন? আর বনি, হরনাথ সান্ধু, অলিভিয়া কুলোপ না জেনি মাই? সঠিক অ্যান্সার দেখবো আমরা আর বনি। 2022-এ আর বনি। সঠিক অ্যান্সার হবে 2022-এ মিস ইউনিভার্সের বিজেতাদের মধ্যে হলেন আর বনি। কোন রাজ্যের কোল্লাম জেলা ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা? কোন রাজ্যের কোল্লাম জেলা? এই কোল্লাম জেলাটা কোন রাজ্যের মধ্যে রয়েছে যেটা ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা? ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা কোল্লাম। সেটা কোন রাজ্যে অবস্থিত? কেরালা, হরিয়ানা, উড়িষ্যা, হিমাচল প্রদেশ? সঠিক অ্যান্সার হবে কেরালা। সঠিক অ্যান্সার দেখো কোল্লাম কেরালা রাজ্যে অন্তর্গত। পরের প্রশ্ন, 2023 স্প্যানিশ সুপার কাপ ফাইনাল কোন ক্লাব জয়লাভ করলো? স্প্যানিশ সুপার কাপ ফাইনাল কোন ক্লাব জয়লাভ করলো? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, গেটাফে না ম্যানচেস্টার ইউনাইটেড? স্প্যানিশ সুপার কাপ ফাইনাল বার্সেলোনা। সঠিক অ্যান্সার হচ্ছে বার্সেলোনা। পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে নৌবাহিনী মহড়া বরুণা 2023 অনুষ্ঠিত হলো? দেখো বরুণা 2023 বার্সেলোনা। আগের অ্যান্সার হচ্ছে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ জিতেছে। দেখো বরুণা 2023 একটা নৌ মহড়া, সেটা কোন ভারতের সাথে কোন দেশের বরুণা 2023 অনুষ্ঠিত হলো? নৌ মহড়া, একটা যৌথ নৌ মহড়া। সেটা সঠিক অ্যান্সার হবে অপশন এ ফ্রান্স। ভেরি গুড, অপশন এ ফ্রান্স। ফ্রান্সের সাথে বরুণা অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন, 2023 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি আব্দুল ফাত্তাহ এল সিসি ইনি কোন দেশের রাষ্ট্রপতি? 2023 সালে কিন্তু 2024-এ নয়। ভারতের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আব্দুল ফাত্তাহ এল সিসি। ইনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ইনি ইজিপ্ট অর্থাৎ মিশরের রাষ্ট্রপতি। মিশরের রাষ্ট্রপতি ছিলেন।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার জন্য ভেহিকল লোকেশন কন্ট্রোল সেন্টার এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার জন্য ভেহিকল লোকেশন কন্ট্রোল সেন্টার এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলো? মোবাইল অ্যাপের মধ্য দিয়ে মহিলাদের কোথায় অবস্থান রয়েছে, মহিলাদের সুরক্ষার জন্য এটাই অ্যাপ চালু করলো কোন রাজ্য সরকার? সঠিক অ্যান্সার আমরা দেখব অপশন এ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন দেশের সাথে ভারত প্রথমবার সাইক্লোন ওয়ান নামে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো? সাইক্লোন ওয়ান নামটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই প্রথমবার ভারতের সাথে ওই দেশের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো সাইক্লোন ওয়ান। সাইক্লোন ওয়ান ওমান, ইরান, ইজিপ্ট না কানাডা? ওমান, ইরান, ইজিপ্ট না কানাডা? সঠিক অ্যান্সার হবে ইজিপ্ট। মিশরের সাথে ভারতের সাইক্লোন ওয়ান নামে একটা যৌথ মহড়া অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2023 বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসাবে ভারতের সেনাবাহিনীর স্থান কত? সব থেকে বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী হিসাবে ভারতের স্থান কত? গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট 2023 অনুসারে বিশ্বের সব থেকে শক্তিশালী সেনাবাহিনী হিসাবে ভারতের স্থান কত? চতুর্থতে। চতুর্থ হচ্ছে ভারতের স্থান। দেখো, সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন কোন রাজ্যের বিখ্যাত কবি ছিলেন? নীলমণি ফুকন। নীলমণি ফুকন। নীলমণি ফুকন কোন রাজ্যের বিখ্যাত কবি ছিলেন? অসমিয়া, মালায়ালাম, তামিল, উড়িয়া? নীলমণি ফুকন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেল না 2024-এ? কোন কোন রাজ্যের বিখ্যাত কবি নীলমণি ফুকন? সঠিক অ্যান্সার খুব ইম্পর্টেন্ট কিন্তু অসমের। এটা হচ্ছে অসমের। নীলমণি ফুকন হচ্ছে অসমের। লাস্ট কোয়েশ্চেন। দেখো, মৃত্যুকালীন বয়স হয়েছিল 47 বছর। 2021 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, হ্যাঁ নীলমণি ফুকন, ভেরি গুড, এটাই মনে পড়ছিল না আমার, 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নীলমণি ফুকন। নীলমণি ফুকন ভারতের সর্বোচ্চ জাতীয় সাহিত্য জগতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন নীলমণি ফুকন। তো ইনি তার কবিতা সংকলন কবিতার জন্য অসমীয়া ভাষায় 1981 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কারও কিন্তু ইনি পেয়েছিলেন নীলমণি ফুকন। এবং সর্বশেষ 2021 সালে ইনি সাহিত্য জগতের সর্বোচ্চ পুরস্কার 56তম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন। লাস্ট কোয়েশ্চেন না, মানবতা সেবার জন্য কে আইএসএ 2021-22 পুরস্কারে ভূষিত হলেন? মানবতার সেবার জন্য কে আইএসএ 2021-22 পুরস্কারে ভূষিত হলেন? মহাবীর বৈদ্য, ডক্টর হারুন উর রশিদ, ডক্টর সান্দুক রুইট এবং অনুপ চেটিয়া? সঠিক অ্যান্সার হবে অপশন সি। ইনি একজন কি, অনুপ চেটিয়া কি, ইনি একজন নেপালের চক্ষু বিশেষজ্ঞ, মনে রাখবে। অনেক লোকের দৃষ্টি রক্ষা করার জন্য তাকে গড অফ সাইট বলা হয়। অনুপ চেটিয়াকে নেপালের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অনুপ চেটিয়া। ইনি অনেক লোকের দেখবে নেপালে চোখের অপারেশন করতে কিন্তু অনেকজন নেপাল যায় দেখবে ভারত থেকে। শুনেছো কি? ইন্দোর যেমন আমাদের ভারতে একটা ভালো ট্রিটমেন্ট হয় চোখে, ইন্দোরে, মধ্যপ্রদেশে ইন্দোরে, সেরকম অনেকজনই কিন্তু আবার নেপালও যায়। ঠিক আছে, তো ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, নেপালের বিশেষ চক্ষু বিশেষজ্ঞ অনুপ চেটিয়া। অনেক লোকের দৃষ্টি রক্ষা করার জন্য গড অফ সাইট বলা হচ্ছে তাকে। এই পুরস্কারটি বাহরাইনের শীর্ষ বেসামরিক পুরস্কার এবং 2018 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন অনুপ চেটিয়া। ভুটানের ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ মেরিট পান 2015 সালে এবং 2006 সালে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছেন। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড হচ্ছে এশিয়ান নোবেল। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হচ্ছে এশিয়ান নোবেল বলা হয় এটাকে। ঠিক আছে, 2006 সালে পেয়েছেন। এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, বাহরাইনের রাজা হচ্ছেন, রাজার নাম কি এর সাথে সাথে আমরা জেনে নেবো, হামাদ বিন ইসা আল খলিফা। ঠিক আছে, থ্যাংক ইউ, এই পর্যন্তই থাক আজকে। এই 50টা কোশ্চেনই তোমাদের রইলো। হ্যাঁ বলো। অনুপ চেটিয়া, সরি, ডক্টর সান্দুক রুইট, ডক্টর সান্দুক রুইট।
না এটা কারণ এখানে আরো অনেক কোশ্চেন আছে, তোমাদের শেষে হয়তো দিয়ে দেবো, কিন্তু এখন পাবে না। এখন ইউটিউবে তোমাদের এটাকে আপলোড করে দেবো, আজকে এখনই আপলোড করে দেবো। ওটা রিভাইজ করার জন্য এই 50টা ইউটিউব থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ আজকে দিয়ে দেবো, আজকে ইউটিউবে আপলোড করে দেবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরও কোয়েশ্চেন থাকবে পরের দিনের ক্লাসেও, এগুলো একটু চর্চা করো। যে কোনো পরীক্ষাতে তোমরা কিন্তু 5-7টা কোয়েশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবেই, ঠিক আছে? আর ওই প্রশ্নগুলো না করতে পারলে অনেক পিছিয়ে যাবে তুমি। দেখবে আরও কয়েকজন পারছে, তুমি পারছো না, তাহলে তুমি তাদের থেকে পিছিয়ে যাচ্ছ। তোমাকে কিন্তু মার্কস বেশি পাওয়ার জন্য কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। সামনে ফুড এসআই আছে, দেখবে সেখানেও কিন্তু মানে প্রচুর সংখ্যক কিন্তু মোটামুটি 10টার মতন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই থাকবে, 10টার মতন। সেই জন্য বলছি গোটা ইয়ার বুক যেটা আছে অ্যাচিভার্সের, সেটা কিনে নিয়ে পড়তে থাকো। অ্যাচিভার্সের যে ইয়ার বুকটা আছে আমি তোমাদেরকে গাইড করে দেবো কোন কোন টপিকগুলো খুব ভালো করে জোর দেবে, সাথে আমি এমসিকিউ করে দেবো, ঠিক আছে?